নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বিগ স্টোরি। আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌমজিৎ। বাংলার রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, উত্থান সবার হয়, কিন্তু খবরের শিরোনামে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ বেঁচে থাকার জাদুকরি ম্যাজিকটা সবাই জানেন না, কিন্তু একজন জানেন। তিনি যখন একটুখানি হাসেন তখন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই লাইকের বন্যা বয়ে যায়। তিনি যখন তার সিগনেচার স্টাইলে রঙিন চশমাটা নাকের ডগায় নামিয়ে আলতো করে বলেন ওহ লাভলি, তখন কফি হাউসের আড্ডা থেকে গঙ্গার ঘাট, সাধারণ চায়ের দোকান থেকে শুরু করে খোদ বিধানসভার অলিন্দ এক লহমায় রঙিন হয়ে ওঠে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বাংলার রাজনীতির একমাত্র এবং অদ্বিতীয় কালারফুল বয় মদন মিত্রের কথা বলছি। 70-এর কোঠায় এসেও যার তারুণ্য আর এনার্জি আজকে টলিউডের হিরোদেরও রীতিমতো ঈর্ষায় ফেলে দেয়। কিন্তু আজ বুধবারের এই তপ্ত দুপুর গড়াতেই কলকাতার রাজনৈতিক আকাশে এমন এক ঝড় আছড়ে পড়ল যা সমস্ত রাজনৈতিক সমীকরণকে উলটপালট করে দিয়েছে। আজ কামারহাটির যে বিধায়ক, ড্রয়িং রুমের কোনো নতুন মিউজিক ভিডিওর শুটিং চলেনি তার, আজ কোনো রঙিন আড্ডার আসর বসেনি, আজ সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। কার্যত দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কালীঘাটের দেওয়া সমস্ত রাজনৈতিক পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। শুধু পদত্যাগী নয়, সোজা গিয়ে হাজির হলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। যে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে এতদিন খড়গহস্ত ছিল মমতাপন্থী তৃণমূল, সেই শিবিরের চালিকা শক্তি তথা বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের ঘরে দীর্ঘক্ষণ বৈঠক করলেন মদন। সঙ্গে ছিলেন বিদ্রোহী নেতা সন্দীপন সাহা, ইমানি বিশ্বাস ও অন্যান্যরা। আর ঘর থেকে বেরিয়ে সোজা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বললেন, শুধু আমার বাবার দেওয়া মদন মিত্র নাম, আমার পড়াশোনা আর বিধায়ক পদ বাদে সব ছেড়ে দিয়েছি। যে পদ দেওয়া হয়েছিল সেটা কলা পাতায় লিখে দেওয়া হতো। আমি সব ছাড়লাম। আমি তৃণমূলের এমএলএ, তবে আমি বাংলার বিধায়ক। তিনি অভিষেকের বিরুদ্ধে সরাসরি তোপ দেখে বললেন, সবাই মরে যাক, শুধু অভিষেক বেঁচে থাকুন। দলে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। আসুন আজকের এই মহাপর্বে আমরা খতিয়ে দেখব মদন মিত্রের এই ঐতিহাসিক রাজনৈতিক ডিগবাজি, তার ক্ষোভের নেপথ্য কারণ এবং এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ইডির সেই সাঁড়াশি অভিযানের ভেতরের গল্প। আপনাদের মনে করিয়ে দিই, গত কয়েকদিন ধরেই বাংলার রাজনীতিতে এক অলিখিত ঠান্ডা যুদ্ধ চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সবচেয়ে বেশি ভরসা করতেন, সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস অরূপ বিশ্বাস, এমনকি অনুব্রত মণ্ডলের মতো পুড় খাওয়া নেতা যখন একের পর এক মূল দল তথা কালীঘাটের প্রভাব বলয় থেকে দূরত্ব তৈরি করছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো মদন মিত্র বিশ্বস্ত সৈনিকের মতোই মাটি কামড়ে পড়ে থাকবেন। কিন্তু সব হিসেব নিকেশ উলটপালট হয়ে গেল আজ। জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই নিলাম। আপনাদের জানিয়ে রাখি, এই নাটকীয়তার সূত্রপাত কিন্তু হয়েছিল গতকাল, অর্থাৎ মঙ্গলবার হঠাৎ করেই সন্দীপন সাহার বাড়িতে হাজির হন মদন মিত্র। যদিও সেই সময় বিদ্রোহী নেতা সন্দীপন সাহা বাড়িতে ছিলেন না, সেই সময় ছিলেন তার বাবা। কিন্তু মদনবাবু ফিরে যাননি। সন্দীপন সাহার বাবা প্রবীণ রাজনীতিক স্বর্ণকমল সাহার সঙ্গে প্রায়
মিনিট পাঁচেক একান্তে কথা বললেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা তখনই আন্দাজ করলেন নেপথ্যে বড় কোনো চাল চালছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর আজ বুধবার বিধানসভায় পা রেখেই তিনি প্রমাণ করে দিলেন সেই অনুমানটা কতটা সত্যি ছিল। বৈঠকে বসার আগে এবং পরে মদন মিত্রের যে শরীরী ভাষা ছিল তা ছিল সম্পূর্ণ আক্রমণাত্মকভাবে তার একের পর এক মন্তব্য শোনা গিয়েছে। এতদিন যিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি, আজ তিনি একেবারে খোলস ছেড়ে বেরিয়ে এলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়ে বললেন অভিষেকের জন্যই গোটা দল আজ ধ্বংস হয়েছে। এটা একটা ম্যারাথন দৌড়, যেতে যেতে রাস্তায় তো দেখা হবেই, দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়া আগে বেরিয়ে যায়। দেখুন মদন মিত্র কি বলেছেন। যোগাযোগ করলাম, আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। শুনলেন এই মন্তব্য। এই একটি মন্তব্যই প্রমাণ করে দেয় যে তৃণমূলের ভেতরের যে ফাটল এখন আর কোনো গোপন ড্রয়িং রুমের চর্চা নয়, তা এখন প্রকাশ্য রাজপথে লড়াইয়ে পরিণত হয়েছে। কিন্তু আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে হঠাৎ কেন মদন মিত্রের এই চরম সিদ্ধান্ত, কেন তিনি তড়িঘড়ি দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঋতব্রত শিবিরের হাত ধরলেন? এর পেছনে কি কোনো অদৃশ্য চাপ কাজ করছে, নাকি এর নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই ভয়াবহ অতি সক্রিয়তা? আসুন ক্রোনোলজিটা একটু বুঝে নেওয়া যায়। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় হঠাৎ গতি পায় তদন্ত। মদন মিত্রের বাড়িতে তল্লাশির পর সরাসরি নোটিশ পাঠানো হয় তার পরিবারকে। ইডি সরাসরি তলব করে মদন মিত্রের স্ত্রী এবং তার 2 পুত্রকে। আগামী 22 ও 23 জুলাই তাদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর ঠিক পরের দিনই মদন মিত্রের এই নাটকীয় দলবদল এবং কালীঘাটকে বিদায় জানানো রাজনীতির কারবারিরা বলছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতোই ছটফট করছিলেন মদন মিত্র। একদিকে পরিবারের ওপর কেন্দ্রীয় এজেন্সির চাপ, অন্যদিকে দলের অন্তরে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়া। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণ থেকেই বাঁচতে কি তিনি এই নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজলেন? তবে অনুব্রতর পর মদন মিত্রকে পাশে পেয়ে স্বভাবতই উৎফুল্ল ঋতব্রত শিবির। দেখুন কি বলেছেন। মন্ডল যদি R9 হন, মদন দা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন, কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। চলুন আমরা ফিরে যাই সেই শনির সকালে, যেদিন কামারহাটিতে বিধায়কের সাজানো সাম্রাজ্যে হানা দিয়েছিল ইডি। ভোর তখন 6টা, শান্ত কলকাতা তখনও পুরোপুরি ঘুম থেকে জেগে ওঠেনি। ঠিক তখনই কেন্দ্রীয় বাহিনীর বুটের ভারীর শব্দে কেঁপে উঠেছিল ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোড। একে একে ইডি আধিকারিকদের গাড়ি এসে থামে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে। একই ছবি দেখা যায় জোকায় ঠাকুরপুকুর থানার অন্তর্গত অভিলাষা অ্যাপার্টমেন্টে। দীর্ঘ 8 ঘন্টা ধরে চলেছিল জোকার সেই বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, এই ফ্ল্যাটটি ছিল মদন মিত্রের অন্যতম গোপন যাতায়াতের জায়গা। বিকেল 3:13 যখন ইডি আধিকারিকরা জোকার ফ্ল্যাট থেকে বেরোলেন, তখন তাদের হাতে ছিল একাধিক রহস্যময় গোলাপি রঙের খাম। এবার কি রয়েছে সেই গোলাপি খামে? কোনো গোপন নথিপত্র, নাকি কামারহাটি ও টিটাগড় পুরসভার কোনো চাকরি প্রার্থীর ওএমআর শিট এবং টাকার হিসাব?
শুধু জোকা নয়, দক্ষিণেশ্বরে মদন মিত্রের বাড়িতে সেদিন যা ঘটেছিল তা যে কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, তল্লাশি চালাতে চালাতে যখন তারা বিধায়কের শোয়ার ঘরে পৌঁছান, তখন মদন মিত্রের বিছানার নিচ থেকে উদ্ধার হয় থোকা থোকা নগদ টাকা এবং বান্ডিল বান্ডিল সন্দেহজনক নথিপত্র। বিছানার তলায় কেন রাখা ছিল এই নগদ টাকা? এই টাকা কি পুরসভা নিয়োগের দুর্নীতির অংশ? প্রশ্ন তুলছে কেন্দ্রীয় এজেন্সি। এবার সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ পুর নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের নাম কিভাবে জড়ালো? এই তদন্তের সুতোটা আসলে এখানেই কিন্তু গাঁথা নয়, কোথাও বাঁধা রয়েছে অনেক দূরে। এর উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে প্রায় 3 বছর আগে, 2023 সালের 29শে মার্চে। সেদিন যে তল্লাশি চলেছিল, ইডি আধিকারিকরা তারা হাতে পেয়েছিল এক বিস্ফোরক লাল ডায়েরি। সেই ডায়েরির পাতায় পাতায় ছিল টাকার হিসাব, কার কাছ থেকে কত নেওয়া হয়েছে, কাকে কত দেওয়া হয়েছে। আর ঠিক সেই ডায়েরির একটা বিশেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল দুটো ইংরেজি হরফ, MM। দীর্ঘ তদন্ত, বয়ান গ্রহণ এবং নথিপত্র মেলানোর পর ইডি দাবি করে এই MM আর কেউ নন, স্বয়ং কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিযোগের তীর বলছে, কামারহাটি এবং টিটাগড় পুরসভায় কমপক্ষে 125 জনকে টাকার বিনিময়ে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন মদনবাবু। আর এই গোটা চক্রের পিছনে চালিকা শক্তি হিসাবে কাজ করেছিলেন প্রমোটার তথা নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড অয়নশীল। তদন্তকারীদের স্ক্যানারে এখন শুধু ক্যাশ বা নগদ টাকা নয়, রয়েছে সোনাও। আমরা সবাই জানি মদনবাবুর সোনার প্রতি একটু অদ্ভুত দুর্বলতা রয়েছে। তার হাতের আঙুল, গলার মোটা চেন সবসময় চকমকে সোনায় মোড়া থাকে। ইডির সন্দেহ, টাকা ছাড়াও কি সোনার গয়না বা সোনার বারের মাধ্যমে ঘুষ নিতেন মদন মিত্র? সমস্ত দিক খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসাররা। আর ইতিমধ্যেই একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আর এতক্ষণ আপনারা দেখলেন আইনি লড়াই, দুর্নীতির খতিয়ান আর ইডির হানার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। কিন্তু যিনি এই খবরের কেন্দ্রে রয়েছেন, তিনি তো আর 5টা সাধারণ বা গম্ভীর চেহারার রাজনৈতিক নেতার মতো নন। তিনি হলেন মদন মিত্র, MM। বাংলার রাজনীতির ইতিহাসে এমন রঙিন, থিয়েট্রিক্যাল এবং নাটকীয় চরিত্র দ্বিতীয় হয়নি। আসুন ইডির এই অন্ধকার ফাইলের বাইরে গিয়ে একটু চিনে নেওয়ার চেষ্টা করি মানুষের ঘরের মদন তাকে, যার লাইফস্টাইল দেখলে যে কেউ এক বাক্যে ও লাভলি বলতো। কালারফুল মদনদা বা তার সেই ডায়লগ ও লাভলি, তার সেই রঙিন জীবন আমরা একটু আপনাদের সামনে রাখবো বলেছিলাম। এই সনাতন রাজনীতির সেই চেনা ছকটা কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছিলেন মদন মিত্র। যেখানে অন্য নেতারা খাদি কাপড়ে নিজেদের মুড়ে রাখেন, সেখানে মদন মিত্র সেজে ওঠেন লাল, নীল, বাসন্তী রঙের পাঞ্জাবিতে। কখনো দোলের দিনে গোলাপি পাঞ্জাবি পরে ডিজের তালে হুল্লোড় করেন, আবার কখনো ইউটিউবের রকস্টার বা র্যাপার হিসাবে মিউজিক ভিডিওতে পারফর্ম করেন। রিয়েলিটি শোতে তিনি পা রাখলেই টিআরপি হয় আকাশ ছোঁয়া। তার মুখ নিঃসৃত ও লাভলি বা লাভ ইউ অল সংলাপ আজ বাংলার মানুষের মুখে মুখে ঘোরে। দেখুন একবার সেই ছবিটা। এ দোল যে দোল ওরে, খাতারে খাতারে মানুষ আর বলে বলে বামে বামে ছেদ জোটে পাত্তা দি না। লাভলি, আগের ভয়েসটা একটু দাও। Feel it inside, feel it in your soul, let it go. MM is a color. দে দোল ওরে, খাতারে খাতারে মানুষ আর বলে দে দোল ওরে, খাতারে খাতারে মানুষ আর বলে বলে বামে বামে ছেদ জোটে পাত্তা। আবার বেটিয়া বিধানসভা উপনির্বাচনের আগে এমনটাই। আবার বেটিয়া
বিষ্ণু। কিন্তু জানেন কি, এই বিন্দাস ও বিনোদনমুখী ইমেজের উল্টো পিঠে রয়েছে এক অত্যন্ত পোড় খাওয়া ধুরন্ধর এবং লড়াকু রাজনেতা। চলুন এক দশক পিছিয়ে যাই। 2014 ডিসেম্বর মাস সারদা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল তৎকালীন পরিবহন ও আমরা দেখেছিলাম ক্রীড়া মন্ত্রী মদন মিত্রকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেই সেনাপতির হঠাৎ উল্কার মতো পতন হয়েছিল। দীর্ঘ প্রায় 21 মাস তাকে কাটাতে হয়েছিল আলিপুর জেলে এবং এসএসকেএম হাসপাতালের বন্দি জীবনে। 2016 সালের সেপ্টেম্বরে যখন তিনি জামিন পেয়ে বেরোলেন, তখন তার পায়ের তলার জমি ছিল না, কিন্তু তিনি দমে যাননি। ফেসবুক লাইভ এবং নিবিড় জনসংযোগকে হাতিয়ার করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন। বিপর্যয় কাটিয়ে 2021 সালের নির্বাচনে প্রায় 35,000 ভোটের ব্যবধানে জিতে তিনি যে রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন তা বাংলার রাজনীতির ইতিহাসে এক স্মরণীয় কামব্যাক হয়ে থাকবে। কিন্তু আজকের এই রাজনৈতিক পদক্ষেপ মদন মিত্রের সেই অতীতের সমস্ত কামব্যাককে ম্লান করে দিতে পারে। আর মদন মিত্রের এই শিবির বদল নিয়ে শ্রমিক ভট্টাচার্যরা কি বলছেন দেখুন। লাভলি মদন মিত্র রঙিন চরিত্র। মদন মিত্র মানেই রং, মদন মিত্র মানেই প্রাণ, মদন মিত্র মানেই উন্মাদনা, মদন মিত্র মানেই বদল, অবস্থান বদল বলতে পারবে না, ওটা ওদের ঘরের ব্যাপার। তবে তৃণমূলের সৃষ্টি লগ্ন থেকে মদন মিত্র ছিলেন। কলকাতায় মঞ্চ মদন মিত্র বাদ দেন, খাবারের প্যাকেট মদন মিত্র জোগাড় করতেন, এটা আমরা জানি। তবে সেই মদন মিত্র ছিল অন্য, আর এই মদন মিত্র এদিক ওদিক যাতায়াত করছেন গুলিয়ে দেওয়ার জন্য। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মদন মিত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে অবশ্যই তো নজর থাকবেই। আর এদিকে ইতিমধ্যেই এই ঋতব্রত শিবিরের ছত্রছায়ায় নিজেকে আইন এবং রাজনৈতিকভাবে সুরক্ষিত কতটা করতে পারবেন মদন মিত্র, অবশ্যই নজর রাখবো আমরা। তবে দ্য বিগ স্টোরি আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।